হ্যালো বাঙালিজ, কথা হবে আজকে অনেক কিছু নিয়ে, শেষ অবধি থাকবেন। শুরু করছি আজকের প্রথম আপডেট। রিসেন্টলি ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ইসরায়েলের বিরুদ্ধে একটা রেজলিউশন পাস হয়েছিল, যেখানে ইসরায়েলকে বলা হয়েছিল তারা রমজান মাসের জন্য দ্রুত সিজফায়ার করুক গাজাতে, গাজার ওপর সমস্ত হামলা আটকে দিক। এখন এই রেজলিউশনের ওপর আমেরিকা অ্যাবস্টেইন করেছিল। বাকি 4টে পার্মানেন্ট মেম্বার্স এবং 10 জন নন পার্মানেন্ট মেম্বার্স এই রেজলিউশনের পক্ষে ভোট করেছিল। এখন ভারত তো এই সময় ইউএন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার নয়, এক্ষেত্রে ভারত এই রেজলিউশনে ভোটিং করার সুযোগ পায়নি। কিন্তু আগের দিন ভারতের বিদেশ মন্ত্রণালয় এই রেজলিউশনকে স্বাগত জানিয়ে বলে এই রেজলিউশন পাস হওয়া একটা পজিটিভ ডেভেলপমেন্ট, আর ভারত সেটাকে স্বাগত জানায়। ভারত বলে গাজাতে দ্রুত সিজ ফায়ার হওয়া উচিত, হামাসেরও সমস্ত বন্দীদের রিলিজ করা উচিত ও সিভিলিয়ানদের এই যুদ্ধে প্রোটেক্ট করা উচিত, এবং ফিলিস্তিনি মানুষদের জন্য হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স সময় মতো ডেলিভার হওয়া উচিত। এরই সাথে ভারত ইসরায়েলকে পরিষ্কারভাবে বলে ভারত বর্তমান সময়ে 2 স্টেট সলিউশনকে সাপোর্ট করে। অবশ্য ভারত যে রেজলিউশনকে সাপোর্ট করছে, ইসরায়েল মনে করে ওই রেজলিউশন তার বিরুদ্ধে রয়েছে। এর জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজের আমেরিকা যাত্রাকেও হঠাৎ করে ক্যান্সেল করে দিয়েছিলেন। পরবর্তী আপডেট রয়েছে কানাডা থেকে। কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো আগের দিন একবার পুনরায় হরদীপ সিং নিজ্জারের হত্যাকে নিয়ে ভারতকে টার্গেট করেছে। জাস্টিন ট্রুডোর একটা স্টেটমেন্ট সামনে এসছে, যেখানে তিনি বলেন কানাডার মাটিতে কানাডিয়ান সিটিজেনের হত্যাকে সিরিয়াসলি নেওয়া উচিত। আমাদের সরকারের দায়িত্ব হয় বিদেশি সরকারদের ইললিগাল অ্যাকশন থেকে আমাদের নাগরিকদের বাঁচানো, তাদের সুরক্ষা করা। কিন্তু অবাক করা বিষয় হলো ভারতে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, জার্মানি, আমেরিকা, কানাডা এই সমস্ত পশ্চিমী দেশ মোদী সরকারকে টার্গেট করা শুরু করে দিয়েছে। জাস্টিন ট্রুডো এই বিষয়টা নিয়ে পুনরায় স্টেটমেন্ট দিয়ে এই বিবাদে আরো গতি ধরিয়ে দিয়েছে। পরবর্তী আপডেট রয়েছে গুগলকে নিয়ে। ভারত সরকার একটা ডেটা নিয়ে ভারতে অপারেট করা সমস্ত আইটি কোম্পানিকে ক্লিয়ার করেছিল যে তাদের ভারতের মানুষদের ডেটা ভারতেই স্টোর করতে হবে। এদিকেই ফোকাস করে এখন গুগল ভারতে নিজের প্রথম ক্যাপটিভ ডেটা সেন্টার বানানোর সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য কোম্পানি মহারাষ্ট্রকে বেছে নিয়েছে। রিপোর্ট অনুযায়ী গুগল মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের থেকে 22.5 একরের ল্যান্ড পারচেস করার সিদ্ধান্ত নিয়েছে। এই ডেটা সেন্টার তৈরি হবে নেভি মুম্বাইয়ের জুইনগরে। এক্সপার্টরা বলছে গুগল ভারতে অনেক সার্ভিসেস অফার করছে, গুগল পে থেকে শুরু করে ইউটিউব, গুগল অ্যান্ড্রয়েড, গুগল ক্লাউড, গুগল অ্যাডস, গুগল ম্যাপস, এই সব কিছুর ডেটাই ভারতে স্টোর করা হবে। বরং হতে পারে রিজিয়নের বাকি আশেপাশের সমস্ত দেশের ডেটা গুলো ভারতের স্টোর হবে। বরং হতে পারে রিজিয়নের বাকি আশেপাশের সমস্ত দেশগুলোর ডেটা ভারতে স্টোর হবে। ভারতে ক্যাপটিভ ডেটা সেন্টার তৈরি হওয়ায় গুগল সার্ভিসেসের ভারতে স্পিড বহুগুণ বেড়ে যাবে, ডেটা প্রোটেকশন এবং প্রাইভেসিতে সহায়তা মিলবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, এটা ভারতের নতুন ডেটা লর অধীনে থাকবে। পরবর্তী আপডেট রয়েছে ভারতের ফরেন ইনভেস্টমেন্টকে নিয়ে। আসলে আমেরিকাতে ব্ল্যাকস্টোন নামের একটা নিউ ইয়র্ক বেসড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে, যার টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আজকে ডেটে প্রায় $1 ট্রিলিয়ন। মানে এই কোম্পানি বিশ্ব জুড়ে প্রায় $1000 বিলিয়ন বেশি অ্যাসেটকে ম্যানেজ করে। এখন এই কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতে ফ্রেশ ইনভেস্টমেন্ট রূপে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে $25 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবে। কোম্পানি বলেছে ভারতে অফিস স্পেসকে তারা ডবল করবে, আর ভারতে 20 জন ইনভেস্টমেন্ট প্রফেশনালসকে ট্রান্সফার করবে। ব্ল্যাকস্টোন কোম্পানি ভারতে তার পোর্টফোলিওকে আরো বাড়ানোর জন্য সব কিছু করছে, কারণ কোম্পানির মনে হয় ভারতের ইকুইটি মার্কেটে হিউজ গ্রোথ পোটেনশিয়াল রয়েছে। ভারতের ফিউচার সত্যি খুব ব্রাইট, আর যেই গতিতে আমরা দৌড়াচ্ছি সেটা সত্যি দুর্দান্ত। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, আচ্ছা দেশে ঘটে যাওয়া সব খবর কি আমাদের কান অবধি পৌঁছাচ্ছে?
এই যেমন দেখুনই না, লাদাখে ঘটে যাওয়া ঘটনাটা কি কোনো মেইনস্ট্রিম মিডিয়া কভার করেছে? সোনাম ওয়াংচুকের দাবিগুলো কি সত্যি এড়িয়ে যাওয়ার মতো? একটা সময় এমনও ছিল যখন ওয়াংচুক মোদী সরকারকে প্রাণপণ সাপোর্ট করত। বয়কট চায়না আর্টিকেল 370 প্রতিটা বিষয়ে সরকারের সমর্থনে ছিলেন লাদাখের নতুন ভোরের স্বপ্ন দেখা মানুষটা। কিন্তু এখন অনশন চলাকালীনই প্রতিদিন ভিডিও বানিয়ে বানিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেন লাদাখের মতো ইকোসেনসিটিভ জোনের স্পেশাল প্রোটেকশনের প্রয়োজন কেন রয়েছে। সরকার তো 6th শিডিউলের ভিত্তিতে সেই প্রোটেকশন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু কোথায় গেল সেই প্রতিশ্রুতি? ওয়াংচুক পরিষ্কার বলেছিলেন এগুলো সব মাইনিং এবং ইন্ডাস্ট্রিয়াল লবির এক প্রকার ষড়যন্ত্র। লাদাখকে একটা কলোনি বানিয়ে সেখানকার ন্যাচারাল রিসোর্সেসকে লুট করাই মূল উদ্দেশ্য। কিছু ইন্ডিভিজুয়াল ইউটিউব অ্যানালিস্টদের জন্য এই বিষয়টা প্রত্যেকে নজরে আসে। গোটা দেশ দেখে কিভাবে তিনি অনশন করতে করতে দুর্বল হয়ে পড়েন। সিভিল সোসাইটি আওয়াজ তোলার চেষ্টা করে, কিন্তু এই 21 দিনে এই বিষয়টা শুধু চোখে পড়ে না সরকার এবং মেন স্ট্রিম মিডিয়ার। 6th শিডিউল তো অনেক দূরের কথা, প্রধানমন্ত্রী মোদী বা বিজেপির কোনো নেতা কেউই ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে না, যেন কারোর কোনো যাই আসে না। অবশ্য সরকার তো এই বিষয়ে কিছু জানেই না। সোনাম ওয়াংচুক বলেছেন এই অনশন চলতেই থাকবে যতক্ষণ না সরকার তাদের দাবি মানছে, তাতে ওনার মৃত্যু হলেও হোক। কিন্তু সরকার যে ওনার কথা শুনবেন সেটা হয়তো ওনার ভুল ধারণা। একটা সময় ছিল যখন ছাত্র থেকে নিয়ে বৃদ্ধ যখনই কোনো আন্দোলনে নামতো তখন একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের যায় আসতো, সরকার শুনতে বাধ্য হতো, কোনো না কোনো সমাধান তো বেরোতোই। কিন্তু আজকে লাদাখে যে এত বড় আন্দোলন হচ্ছে সেইটাকে কি সুন্দর এড়িয়ে যাচ্ছে। আগে নেতারা গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতো, তাদের দাবি বোঝার চেষ্টা করত, কিন্তু এখন মরো বাঁচো আমাদের কোনো যায় আসে না। মণিপুরের ঘটনা ধামাচাপা, বিগত কয়েক মাসে 200-র বেশি প্রাণ গেছে সেখানে। সিচুয়েশন এখনো কিন্তু জঘন্য হয়ে রয়েছে সেখানে, কিন্তু এই নিয়ে কোথাও কোনো রকম কথা হচ্ছে? হাসদেবে যে আন্দোলন হয়েছে সেই বিষয়ে আপনি মেইনস্ট্রিম মিডিয়াকে কোনো রকম কিছু বলতে শুনেছেন? এখন মেইনস্ট্রিম মিডিয়াতে যেগুলো দেখানো হয় না সেগুলো কি সব মিথ্যা? আপনাদের মনে হতে পারে এই সবের পেছনে হয়তো কোনো এজেন্ডা কাজ করে। আচ্ছা, এমএসপির দাবি নিয়ে চাষিরা দিল্লি আসতে চেয়েছিল, কিন্তু তাদের সাথে কি হলো? পুরো রাস্তা আটকে দেওয়া হলো, টিয়ার গ্যাস ব্যবহার করা হলো, তাদের উপর প্যালেট গান দিয়ে ফায়ারিং হলো। মেন স্ট্রিম মিডিয়া তাদের বানিয়ে দিল খালিস্তানি। অলিম্পিকে মেডেল জেতা খেলোয়াড়দেরকে কি ন্যায় বিচার দেওয়া হলো? ওটের হাওয়ায় ভুলে গেছেন তো সেই সবকিছু? আসলে দোষটা আমাদের নয়, আমাদের ভাবনা চিন্তা করার জায়গাটাকেই ইরেজার দিয়ে মুছে ফেলা হয়েছে। যেই দেশ আন্দোলন করে করে ইংরেজদের থেকে স্বাধীনতা ছিনিয়ে আনলো, আজকে 75 বছর পরই সেই দেশে আন্দোলন, বিরোধিতা, প্রশ্ন তোলা এগুলো খারাপ শব্দ হয়ে গেছে। এর জন্য আমরা একটু হলেও দায়ী। যদি আজকে আমাদের সঙ্গে কোনো অন্যায় হয় তখন প্রোটেস্ট করার জন্য আশেপাশে কাউকে পাবেন তো? যেমন দেখুন, লাদাখ একটা ইকোসেনসিটিভ জোন, ওখানকার মানুষজন নিজের কালচারকে মেনটেন করতে চায়, সেইটা রক্ষা করার দায়িত্ব তাদের থাকবে। এখন যদি 6th শিডিউলে স্পেশাল প্রোটেকশন দিয়ে দেওয়া হয় তাহলে মাইনিং কোম্পানিগুলো লাদাখে ঢুকতে গিয়ে সমস্যায় পড়ে যাবে, কারণ তাদের আটকানো হবে। লাদাখের মানুষরা জানে মাত্রাহীন ডেভেলপমেন্টে কি প্রভাব পড়ে। এমনিতেই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখন খরা, বন্যা, গ্লেশিয়ার গলা সবই কমন ব্যাপার হয়ে গেছে। মাত্রাহীন ট্যুরিজমের জন্য ইকোসিস্টেমের ওপর কতটা প্রেসার পড়ে লাদাখের মানুষরা সেগুলো সব দেখেছে। গ্লোবাল ওয়ার্মিং কে কন্ট্রোলে আনা না হলে হিমালয়ান গ্লেশিয়ার গুলো তাদের 80% আয়তন হারাবে। ভাবুন তো একবার, তখন গঙ্গা, সিন্ধু এই নদীগুলোর কি অবস্থা হবে? ওই নদীগুলোর আশেপাশের অঞ্চলের কি অবস্থা হবে? এগুলো কিন্তু আর কাগজে কলমে নেই, স্বয়ং চোখে দেখা যাচ্ছে। সরকার এগুলো সব হয়তো জানতো, কিন্তু পরে ভুলে গেছে। মিটিং এর পর মিটিং হয়, অনেক অনেক আলোচনা হয়, কিন্তু সব শেষে লাদাখের নেতাদের বুঝিয়ে দেওয়া হয় 6th শিডিউলে স্পেশাল প্রোটেকশন লাদাখকে দেওয়া হবে না। আর একটা উদাহরণ রয়েছে, হাসদেব আন্দোলনের কথা শুনেছেন? ছত্তিশগড়ের একটা আদি জঙ্গল যেখানে অনবরত আদিবাসীরা আন্দোলন করে, কিন্তু তা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট 2000 হেক্টর জঙ্গল আদানিকে কোল মাইনিং এর জন্য দিয়ে দেয়। জঙ্গলের পর জঙ্গল কাটা হয়, আর ওখানকার আদিবাসীরা এর বিরুদ্ধে আন্দোলন করে যায়। সরগোচা জেলার হরিহরপুর গ্রামে টানা 750 দিন ধরে আন্দোলন চলেছিল হাসদেব জঙ্গল এবং সেখানে থাকা আদিবাসীদের বাঁচানোর জন্য। কিন্তু কিছু দিন আগে আন্দোলন
আন্দোলনকারীদের তাড়ানোর জন্য কেউ ওই আন্দোলনের জায়গাতেই আগুন লাগিয়ে দেয়। না বিজেপি সরকার এই নিয়ে কিছু বলবে, আর না তো কংগ্রেস। মেন মিডিয়াগুলো তো সবাই চুপ, বিক্রি যে হয়ে গেছে। হাসদেবের বাসিন্দারা যতই আওয়াজ তুলুক, যতই আন্দোলন করুক, কোনো যায় আসবে না এই নতুন ভারতে। তবে এখন কি করবে? আন্দোলনকারীরা বিছানাপত্র গুটিয়ে সোজা দিল্লি যাবে হয়তো, তাহলে সরকারের কান অবধি কথাটা পৌঁছাবে। কিন্তু সরকার তো দিল্লির আশেপাশেও আপনাদের পৌঁছাতে দেবে না। বর্ডারেই ব্যারিকেড লাগিয়ে ইন্টারন্যাশনাল লাইন অফ কন্ট্রোল বানিয়ে দেবে। ড্রোন দিয়ে টিয়ার গ্যাস, সেল এগুলো নিক্ষেপ করবে আপনাদের ওপর। চুলোয় যাবে আপনাদের ফান্ডামেন্টাল রাইট। ড্রোন, পেলেট গান দিয়ে হামলা হবে। দিল্লির নাগরিকরা বলবে এসব কি হচ্ছে, রাস্তা কেন আটকাচ্ছে, আমরা যে ট্রাফিকে ফেসে যাচ্ছি, যাও না নিজেদের জায়গায়, ওখানে গিয়ে আন্দোলন করো। তাহলে কাকে আর কি বলবেন? সো কল্ড দায়িত্বশীল নাগরিকরাও চাইবে এসব আন্দোলন যেন দিল্লিতে না হয়। যেই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে তাকেই দেশের বিরুদ্ধে দেখানো হবে। তো এখানে শুধু আন্দোলনকেই সাইলেন্ট করা হচ্ছে না, থামিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভাবনা চিন্তাকেও। মনে হলো এই সত্যিগুলো আপনাদের সামনে নিয়ে আসা উচিত। একটা কথা কি জানেন তো, ডেভেলপমেন্ট অবশ্যই দরকার, তবে সেটা করতে গিয়ে অনবরত পরিবেশের ক্ষতি করলে পরিবেশ যখন সেটার পাল্টা রিয়াকশন দেখাবে, তখন বিশ্বাস করুন, না আমি না আপনি কেউ বাঁচবেন। দিন প্রতিদিন গরম কি হারে বাড়ছে। আজকে জ্বলছে শুধু লাদাখ না, জ্বলছি আমরা সবাই। গ্লোবাল ওয়ার্মিং কে কন্ট্রোলে আনা না হলে সেই দিনও আর বেশি দূরে নেই যেদিন বাড়িতে এসি লাগিয়ে ভাববেন যে এইবার একটু শান্তি পাবো, কিন্তু ছাদে গিয়ে দেখবেন এসির কন্ডেন্সার গলছে। বেশি না, মাত্র ওই 7 ডিগ্রি টেম্পারেচার লাগবে। এ কেমন ডেভেলপমেন্ট যা সাধারণ মানুষের জীবন থেকেই শান্তি কেড়ে নেবে। ব্যাঙ্গালোরের কি অবস্থা শুনেছেন? জল পর্যন্ত নেই সেখানে। চোখ খুলুন, সময় এখনো আছে। একজন দায়িত্বশীল সতর্ক নাগরিক হিসাবে নজর শুধু ডেভেলপমেন্টের দিকেই নয়, পরিবেশের দিকেও রাখুন। কারণ এখন গ্লোবাল ওয়ার্মিং পরিবেশের বইয়ের পাতায় নয়, বরং আমাদের চোখের সামনে চলে এসছে। শেষে একটা কথা বলবো, ভোটটা যেমন সবার কাছে চাইতে হয়, তেমন সবার সুবিধা অসুবিধাও দেখতে হয়। একমত হলে কমেন্ট আপনারাও করুন।